সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বে যত নারী ছিলেন এবং আছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আমি একাদশ শ্রেণীর বাণিজ্য এবং মানবিক শাখার ছাত্রদের জন্য অর্থনীতি বিষয়ের আজ যে অধ্যায়টি পড়াবো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, এবং এই অধ্যায়টি আজ প্রথম ক্লাস। এবং এখানে আমরা যেই বিষয়টি পড়ব সেটা হচ্ছে বাজার। গত ক্লাসগুলিতে আমরা দেখেছিলাম একদিকে ছিল ভোক্তার আচরণ আর একদিকে ছিল উৎপাদকের আচরণ, এবং এই ভোক্তা এবং উৎপাদকের যে আচরণ আমরা যখন বিশ্লেষণ করেছি তাদের কিন্তু দেখা পেয়েছি বাজারে। অর্থাৎ আমি যেমন একজন ভোক্তা, আমি একটা জিনিস ক্রয় করতে চাই, আবার একজন বিক্রেতা সে একটি দ্রব্য বিক্রি করতে চায়, কিন্তু পারস্পর দেখা হয় কোথায়? বাজারে। তা আজ যে জিনিসটা পড়াবো বা আমি তোমাদের বোঝানোর চিন্তা করেছি সেটা হচ্ছে বাজার। সাধারণত বাজার বলতে আমরা কি মনে করি? বাজার বলতে মনে করি নিউ মার্কেট, গাউসিয়া, হকার্স মার্কেট, ধানমন্ডি মার্কেট এগুলিকে। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কিন্তু শুধুমাত্র কোনো স্থানকে বোঝায় না, অর্থাৎ বাজার কোনো জায়গাকে বোঝানো হয় না। বাজার বলতে বোঝানো হয় একটি পণ্য বা একাধিক পণ্য সামগ্রীকে, যেই পণ্য নিয়ে কি থাকবে? ক্রেতা এবং বিক্রেতা থাকবে, একটি দামে ক্রয় বিক্রয় হবে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, সেটা আমার একটা নির্দিষ্ট জায়গায়ও হতে পারে, নাও হতে পারে। তাহলে আবার বলছি, সাধারণত বাজার বলতে আমরা কি মনে করি? বাজার মনে করতে আমরা ভাবি একটি জায়গাকে, কিন্তু অর্থনীতির ভাষায় বাজার কোনো জায়গা না। বাজার হতে হলে কি প্রয়োজন হবে? অবশ্যই একটি পণ্য থাকতে হবে বা একাধিক পণ্য হতে পারে, যেই পণ্যটা ক্রয় বিক্রয়ের জন্য ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, একটি নির্দিষ্ট সময়ে সেটা কি হবে? ক্রয় বিক্রয় হবে একটি নির্দিষ্ট দামে। সেটা আবার বলছি একটি জায়গায়ও হতে পারে, নাও হতে পারে। কেন বলছি একটি জায়গায়ও হতে পারে, নাও হতে পারে? আমরা এখন নিজেরাই দেখি যে আমরা অনলাইনে অনেক কেনাকাটা করি, আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় যেতে আমাদের হয় না। তাহলে বাজার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, বাজার বলতে সাধারণত একটি জায়গাকে বোঝানো হয়, কিন্তু অর্থনীতির ভাষায় বাজার হচ্ছে এক বা একাধিক পণ্য, যে পণ্যটা ক্রয় বিক্রয় করার জন্য কি প্রয়োজন হবে? ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, একটি নির্দিষ্ট সময়ে একটু দামে ক্রয় বিক্রয় হবে, এবং সেটা একটা জায়গায়ও হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ জায়গার যে প্রয়োজনীয়তাটা, একটা নির্দিষ্ট যে স্থান, সেই বৈশিষ্ট্যটা কিন্তু আমার শেষের দিকে থেকে গেল। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি? প্রথম হচ্ছে পণ্য, অর্থাৎ আমি যেই বাজারের কথা বলবো সেই বাজারটা একটা পণ্যের বাজার। আমি যদি বলি স্বর্ণের বাজার, পাটের বাজার, মাছের বাজার, চালের বাজার, তাহলে আমি বাজার বলছি কাকে? একটি পণ্যকে। সেই পণ্যটাকে আমি কখন বাজার বলছি? যখন সেটা নিয়ে আমার কি থাকতে হবে? ক্রেতাও থাকবে, বিক্রেতাও থাকতে হবে। তারপরে কি হবে? একটি সময়ে সেটা ক্রয় বিক্রয় হবে, কিসে? একটি দামে। সে দামটা হতে পারে দর কষাকষি করেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমরা প্রচলিতভাবে ধরেই নেই যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে যখন একটি পণ্য ক্রয় বিক্রয় হবে, সেটা একটি নির্দিষ্ট স্থানে হোক বা না হোক, সেটাই হচ্ছে বাজার। তাহলে আমি আবার ফিরে আসছি, বাজার হচ্ছে কি? একটি পণ্য, যে পণ্যের সাথে কি জড়িত থাকবে? ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, সময় থাকবে, দাম থাকবে, একটি স্থান থাকবে, তবে স্থানের অবস্থানটা সবার শেষে। এই হচ্ছে বাজার। এখন হচ্ছে বাজার, আজকে আমি যে জিনিসটি তোমাদের বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে বাজারের প্রকারভেদ। বাজারের প্রকারভেদ যদি আমি বলি, তাহলে প্রশ্ন আসে যে কিসের ভিত্তিতে আমি প্রকারভেদটা করছি। যেমন আমি যদি উদাহরণ হিসাবে তোমাদের দেই যে ঢাকা কলেজের ছাত্র কত ধরনের আছে, তাহলে কেউ যদি বলে যে একাদশ, দ্বাদশ, কেউ বলবে বাণিজ্য, মানবিক, বিজ্ঞান, কেউ বলবে উচ্চ মাধ্যমিক অনার্স, তাহলে সবগুলিই কিন্তু সঠিক। তাহলে আমি যখন প্রশ্ন করব যে বাজারের প্রকারভেদ কি, তখন অবশ্যই আমার বলতে হবে কিসের ভিত্তিতে আমি বাজারটাকে ভাগ করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি। তাহলে বাজারের প্রকারভেদ যেটা, সেটা আমরা তিনটা বিষয়ের ভিত্তিতে ভাগ করে থাকি। তাহলে আমি যদি একটু লিখে দেই, তাহলে প্রথমটা হচ্ছে বাজারের, যদি প্রথম প্রকারভেদ বলি, আমি যদি লিখি বাজারের কাঠামো বা শ্রেণী বিভাগ,
এটাকে আমি কিসের ভিত্তিতে ভাগ করব? তিনটি বিষয়ের ভিত্তিতে। একটা হচ্ছে স্থায়িত্বের, অর্থাৎ একটা হতে পারে স্থায়িত্বের ভিত্তিতে, একটা হতে পারে আয়তনের ভিত্তিতে, আর একটা হতে পারে প্রতিযোগিতার ভিত্তিতে। এখন আমি যদি আয়তনের ভিত্তিতে বলি, এই আয়তন বলতে বোঝানো হয়ে থাকে যে আমি যেই বাজারের কথাটা বলছি, যে পণ্যের কথা বলছি, সেই পণ্যের চাহিদাটার ব্যাপকতা কতখানি, অর্থাৎ ওই পণ্যটা কতগুলি লোক বা কতখানি এলাকায় জুড়ে সেই পণ্যের বাজারটা বিস্তৃত, অর্থাৎ ওই পণ্যের কতটুকু বিস্তৃত আছে, অর্থাৎ আয়তনটার উপর নির্ভর করে আমরা যেটা বলি সেটা বলি বাজারের প্রকারভেদ। আর এই আয়তনের ভিত্তিতে যখন আমরা বলি তখন সেটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থানীয় বাজার, একটা হচ্ছে জাতীয় বাজার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। তাহলে প্রথমটা হচ্ছে কি, আয়তনের ভিত্তিতে যদি আমরা করি, প্রথম হচ্ছে স্থানীয় বাজার, দ্বিতীয় হচ্ছে জাতীয় বাজার, তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক। এখানে কিন্তু আমরা যেই বিষয়গুলি বলেছি তাতে সহজেই বোঝা যায় যে আয়তনটা কতটুকু বা কিভাবে হচ্ছে। তো প্রথমটা হচ্ছে স্থানীয় বাজার। স্থানীয় বাজার হচ্ছে এমন কিছু পণ্য আছে যেই পণ্যগুলির বাজারের ব্যাপকতা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ওই পণ্যটা যে এলাকায় উৎপাদন হয়েছে দেখা যাচ্ছে সে এলাকায় বিক্রি হচ্ছে, সে এলাকার জনগণই সেটাকে কি করছে, ভোগ করছে। এরকম কিছু পণ্য যখন হয় সেই বাজারটাকে আমরা বলি স্থানীয় বাজার। এটা দেখা যায় সাধারণত গ্রামে গঞ্জে, যার যার এলাকায় যে শাকসবজি, কাঁচা সবজি হতে পারে, দুধ হতে পারে, মাছ, অর্থাৎ ওইখানে যা উৎপাদন হয়েছে ওইখানকার উৎপাদনকারী ওই বাজারে নিয়ে এসেছে, একটা জায়গায় নিয়ে এসেছে, সেখানে সেটা ক্রয় বিক্রয় হচ্ছে, ওটা দেশের অন্যান্য জায়গায় বিস্তৃত না। তাহলে এটাকে আমরা বলছি স্থানীয় বাজার। এটা আমরা সবাই যার যার এলাকায় যদি আমরা যাই, গ্রামে গঞ্জে যাই, আমরা এটা দেখি যে এক একটা পণ্য এই এলাকায় এটা উৎপাদন হয়েছে, এখানেই বিক্রি হচ্ছে, এখান থেকেই ক্রয় হচ্ছে, এখানেই বিক্রি হচ্ছে, এটা হচ্ছে স্থানীয় বাজার। এরপরে আসে জাতীয় বাজার, অর্থাৎ জাতীয় বলতে বুঝি আমরা সেই পণ্যের বাজারটাকে যেই পণ্যের ব্যাপকতা বিস্তৃতি একটা দেশের মধ্যে সীমাবদ্ধ। আগে যেমন একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল সেটাকে আমি বলেছি স্থানীয় বাজার, আর যখন এটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এই দ্রব্যের উৎপাদন হোক, ভোগ হোক, বিক্রয় হোক, যেটাই হোক, সেটা কারা, সেটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে যেটাকে আমি স্থানীয় বাজার বলছি, যেটাকে আমি জাতীয় বাজার বলছি, তার যে দুই একটা ব্যতিক্রম নয় তা কিন্তু না। তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা দেখছি সেটা হচ্ছে কি, তাহলে জাতীয় বাজার হচ্ছে এমন একটি পণ্যের বাজার যেই পণ্যটা ব্যাপকতা, আয়তনটা, ক্রয় বিক্রয়টা, চাহিদা, যোগান কতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ, ওই নির্দিষ্ট এলাকার মধ্যে না থেকে একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ। আমি যদি উদাহরণ হিসাবে দিই যে আমাদের ফরিদপুরের যদি গুড়ের কথা বলি, রাজবাড়ি গুড় হতে পারে রাজবাড়ির চমচম, হতে পারে টাঙ্গাইলের শাড়ি, দিনাজপুরের চাল, এগুলি হচ্ছে কি আমাদের জাতীয় বাজার। কারণ আমরা জানি এই জিনিসগুলি আমাদের কি হয়, বাংলাদেশের মধ্যে ক্রয় বিক্রয় হয়। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি জাতীয় বাজার। আর আন্তর্জাতিক বাজার কোনটাকে বলছি, আন্তর্জাতিক বাজার বলছি তাহলে সেই পণ্যটার কথা যেই পণ্যের চাহিদা যোগান ব্যাপক, এতটাই ব্যাপক যে সেটা হচ্ছে দেশটাকে ছাড়িয়ে দেশের বাইরে যখন চলে যায় সেটাকে আমরা বলি আন্তর্জাতিক বাজার। অর্থাৎ যেই পণ্যের চাহিদাটা দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের বাইরে বিভিন্ন দেশে যখন বিস্তৃতি লাভ করে সেই পণ্যটার বাজারটাকে আমরা বলি আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার উদাহরণটা আমরা সবাই বুঝি, যেমন আমরা যদি বলি আমাদের বস্ত্র শিল্প যেটা আছে, আমাদের বস্ত্র যেটা আছে, তৈরি পোশাক যেটা আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক বাজার।
আমাদের এখন ইলিশ মাছ সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার, আমাদের চিংড়ি সেটা হচ্ছে যেটাকে আমরা কি বলি হোয়াইট গোল্ড বলি, এটা হচ্ছে কি আন্তর্জাতিক বাজার। আমাদের হচ্ছে কি বিশ্বে যেটা আমরা জানি সেটা কি স্বর্ণের বাজার, তেলের বাজার, এগুলি হচ্ছে আন্তর্জাতিক বাজার। তাহলে যে সকল পণ্যের চাহিদাটা একটা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে যখন চলে যায় সেই পণ্যটাকে আমরা কি বলছি আন্তর্জাতিক বাজার। তাহলে প্রথম হচ্ছে স্থানীয় বাজার। স্থানীয় বাজার কাকে বলছি? যেই পণ্যের চাহিদাটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ। উদাহরণ হিসেবে আমি কি বললাম, একটা গ্রামের বাজার হতে পারে যেখানে ওই স্থানীয় শাকসবজি, মাছ এগুলি উৎপাদন হবে। হতে পারে তার বাড়ির থেকে 2টা মুরগি এনে সে বিক্রি করছে, হতে পারে তার শাকসবজি একটা গাছের লাউ হচ্ছে, এগুলি হচ্ছে কি বাজার? স্থানীয় বাজার। তার মানে এই দ্রব্যের চাহিদাগুলি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ, এটা হচ্ছে স্থানীয় বাজার। আর জাতীয় বাজার আবার কোনটাকে বলছি? যেই পণ্যের চাহিদাটা একটা শুধুমাত্র একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা একটা দেশের মধ্যে বিস্তৃত লাভ করে। আমরা উদাহরণ হিসেবে কি বললাম, আমরা যদি বলি টাঙ্গাইলের শাড়ি, আমরা যদি বলি জামদানি শাড়ি কোথাকার, এই নরসিংদীর, তাহলে এই পণ্য হতে পারে কিসের? যা রাজশাহী সিল্ক হতে পারে, উদাহরণ আমি কি দিয়েছিলাম? আমি দিয়েছিলাম রাজবাড়ির চমচম, হতে পারে টাঙ্গাইলের মিষ্টি, হতে পারে ফরিদপুরের গুড়, হতে পারে মাদারীপুরের রসগোল্লা। তাহলে এই যে পণ্যগুলি এগুলি দেখা যায় যে শুধু ওই এলাকা না থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই সকল দ্রব্যের চাহিদা আছে। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমি বলছি জাতীয় বাজার, অর্থাৎ একটা দেশের সীমানার মধ্যে এটা হচ্ছে সীমাবদ্ধ। আর আন্তর্জাতিক বাজার কোনটাকে বলছি? যে সকল পণ্যের চাহিদাটা একটা নির্দিষ্ট দেশের সীমানাকে অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে যে সকল দ্রব্যের চাহিদাটা রয়েছে এবং সে সকল দ্রব্য ওই সকল দেশে ক্রয় বিক্রয় হয়, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক বাজার। এবং আমি কি বললাম, আমাদের যে তৈরি পোশাক সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার, স্বর্ণের বাজার হচ্ছে আন্তর্জাতিক বাজার, তেলের বাজার হচ্ছে আন্তর্জাতিক বাজার, পেট্রোলিয়ামের বাজার হচ্ছে আন্তর্জাতিক বাজার। তাহলে এগুলি দেখা যায় যে একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না থেকে, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা কোথায়? এটা সারা বিশ্বে বিভিন্ন দেশে এই দ্রব্যের বা এই পণ্যের ব্যাপকতা রয়েছে, চাহিদা রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আন্তর্জাতিক বাজার। তাহলে এই যে 3টা বাজারের কথা বললাম, আমি যদি আবার রিপিট করি, কিসের ভিত্তিতে? আয়তনের ভিত্তিতে। এখন যদি শুধু প্রশ্ন করা হয় যে আয়তনের ভিত্তিতে বাজারকে কত ভাগে ভাগ করা যায়, তখন কিন্তু এটাকে বলতে হবে। আচ্ছা, এরপরে যদি আমি আসি স্থায়িত্বের ভিত্তিতে। এখন এই স্থায়িত্বের ভিত্তিতে বলতে কি বোঝায়? এখানে আমি কি বলেছি? স্থায়িত্বের ভিত্তিতে। এই স্থায়িত্বের ভিত্তিতে হচ্ছে আমি যেই পণ্যের বাজারের কথা বলছি সেই পণ্যের চাহিদাটা কতটুকু সময়ের জন্য স্থায়ী হয়। এখন অর্থনীতির ক্ষেত্রে কিন্তু একটা বিষয় জড়িত, সেটা হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত যদি আমি বলি, অর্থাৎ এটাকে যদি আমি বলি সময়ের ভিত্তিতেও বলতে পারি, তাহলে সেটাকে আমরা বলি সময়ের ভিত্তিতেও যদি বলি সেটাকে আমি কি বলছি? প্রথম বলছি অতি স্বল্পকালীন সময়, অতি স্বল্পকালীন বাজার। 2 নম্বর হচ্ছে স্বল্পকালীন বাজার। 3 নম্বর হচ্ছে দীর্ঘকালীন বাজার। 4 নম্বর হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। তাহলে এখানে কয়টি বললাম কিসের ভিত্তিতে? এটা বললাম স্থায়িত্বের ভিত্তিতে বা সময়ের ভিত্তিতে। কিন্তু আবারও বলছি, অর্থনীতিতে কিন্তু সময় বলতে কোনো নির্দিষ্ট সময়কে আমরা বলি না, কিন্তু এখানে যখন আমি ভাগ করব তাহলে কি বলছি? স্থায়িত্বের ভিত্তিতে। স্থায়িত্বটা কেন বলছি? আমি যেই পণ্যের বাজারের কথা বলছি সেটার চাহিদাটা কতটুকু সময়ের জন্য বা সেটা যোগান কতটুকু সময়ের জন্য বা কিভাবে, এটাকে আমি বলছি অতি স্বল্পকালীন বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজার হচ্ছে সেই বা পণ্যের বাজারটা যেই পণ্যটা অল্প সময়ের জন্য এটা কি করে? স্থায়ী হয়। অল্প সময়ের জন্য স্থায়ী হয় মানে দ্রব্যটা যে অল্প সময়ের জন্য স্থায়ী হয় তা না,
এটা হচ্ছে ওই বাজারটার সময়টা হচ্ছে অল্প সময়ের জন্য। আমি যদি কাঁচা বাজার বা স্থানীয় বাজারের কথা বলি, ওই স্থানীয় বাজারগুলি কি দেখা যায় অল্প সময়ের জন্য এটা স্থায়ী হয়, সেটা হতে পারে কয়েক ঘন্টার জন্য, হতে পারে কয়েক দিনের জন্য। কিন্তু এখানে মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে অতি স্বল্পকালীন সময়ের বাজারটা হচ্ছে এত সময়ের জন্য যে সময়ের ভিতরে বিক্রেতা চাইলে যোগানের কোনো পরিবর্তন করতে পারে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে অতি স্বল্পকালীন সময় হচ্ছে সেই সময়টা যে সময়ের ভিতরে যোগানদাতা সেই পণ্যের যোগানের কোনো পরিবর্তন করতে পারে না। অর্থাৎ ওই পণ্যের চাহিদা যদি বেশিও হয় কিন্তু বিক্রেতা চাইলে যোগানটাকে বাড়াতে পারবে না, আবার কমাতেও পারবে না। আবার যদি চাহিদা কমেও যায় তাহলে সে কমাতে পারছে না, আবার যদি চাহিদা বেড়েও যায় সেক্ষেত্রে সে কি করতে পারছে না, যোগানটাকে চাইলেই বাড়াতে পারছে না। তাহলে যখন যোগানের সামান্যতম পরিবর্তন করতে পারছে না সেই ধরনের পণ্যের বাজারটাকে আমি কি বলছি, সেটাকে বলছি অতি স্বল্পকালীন বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজারটাকে, তাহলে এটা কিন্তু দুইটাই বুঝাচ্ছে। একটা হচ্ছে আমি যেহেতু যোগান পরিবর্তন করতে পারছি না, তার মানে এটা হতে পারে এমন একটি বাজার যেখানে নর্মালি শাকসবজি, পচনশীল দ্রব্য বা স্থানীয় বাজার বা গ্রামের একটি হাট বাজার যেখানে একজন বিক্রেতা যা নিয়ে আসছে সেটাই সে বিক্রি করছে। একজন গোয়ালা সে তার গরুর যে দুধ আছে সেটা সে 3 কেজি দুধ নিয়ে আসছে। কোনো ক্রেতা যদি প্রয়োজন মনে করে যে তার বাড়িতে একটি অনুষ্ঠান আছে, তার 10 কেজি দুধ প্রয়োজন হবে, সে যদি বলে যে আপনি আমাকে 10 কেজি দেন, সে চাইলেই কিন্তু 10 কেজি দুধ তখন তাকে দিতে পারবে না। আবার যদি সেদিন কোনো কারণে যদি ক্রেতার সংখ্যা কম থাকে, সে যদি মনে করে যে এখনই আমি এটাকে কমিয়ে ফেলবো, সেটাও কিন্তু সে কমাতে পারবে না। অর্থাৎ যেই সময়ের ভিতরে যোগানের কোনো পরিবর্তন করা সম্ভব নয় সেটা হচ্ছে অতি স্বল্পকালীন সময়। এবং স্বাভাবিকভাবেই যেহেতু যোগানের কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু চাহিদাটাই প্রাধান্য বিস্তার করে, দ্রব্যের দামটা কি বেশি হবে নাকি কম হবে। অর্থাৎ ক্রেতায় ডমিনেট করে যে দ্রব্যের দাম বেশি হবে নাকি কম হবে। যদি চাহিদাটা বেশি থাকে, অর্থাৎ এখানে ডমিনেট করার প্রসঙ্গটা আসছে, এক্ষেত্রে যে চাহিদা যদি বেশি থাকে তখন কিন্তু বিক্রেতার দামটা বেশি নেয়, আবার চাহিদা যদি কম থাকে তখন দ্রব্যের দামটা কি হয়, কম হয়। অর্থাৎ দাম নির্ধারণের ক্ষেত্রে যোগানের চেয়ে কিসের ভূমিকাটা বেশি থাকে, চাহিদার ভূমিকাটা বেশি। চাহিদা বেশি থাকলে তখন দেখা যায় যেহেতু যোগানটা ফিক্সড, অর্থাৎ যোগানের কোনো পরিবর্তন করা যাচ্ছে না, চাহিদা বেশি থাকলে দাম বেশি হয়, যদি চাহিদা কম থাকে দামটা কমে যায়। এটা হচ্ছে কোন বাজার, এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। এরপরে আসে স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন মধ্যে কিন্তু আবার অতি স্বল্প পার্থক্য আছে। কি পার্থক্য আছে? অতি স্বল্পকালীন সময়ে যোগানের কোনো পরিবর্তন করা যায় না, কিন্তু স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে আবার ওই পণ্যটার চাইলে সামান্য পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে যদি আমি একটু গভীরে যাই তাহলে সেক্ষেত্রে আমরা অন্য একটি কথা বলে থাকি, তোমাদের 3য় অধ্যায় হয়তো খরচ পড়িয়েছে, সেক্ষেত্রে যদি আমি বলি যে একটা হচ্ছে স্থায়ী খরচ, আরেকটা হচ্ছে অস্থায়ী খরচ, আবার আছে স্বল্পকালীন ব্যয়রেখা, দীর্ঘকালীন ব্যয়রেখা, আবার হচ্ছে উপাদান ব্যয় কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উপাদানের ক্ষেত্রে যে ব্যয় হয় সেটাকে আমরা কি বলি, উৎপাদন ব্যয়। এখন এক্ষেত্রে যদি আমি বলি যে স্বল্পকালীন সময়ের বাজারটা হচ্ছে ওই বাজারটা যেখানে উৎপাদক 2-1টি উপাদানকে পরিবর্তন করে যোগানের পরিবর্তন করতে পারে। 2-1টি উপাদানকে পরিবর্তন করে সে কি করতে পারে, যোগানের পরিবর্তন করতে পারে। আমি কিন্তু আমার গত অধ্যায়ে একই কথা বলেছি, পরিবর্তন কথাটা আসলেই মাথায় রাখতে হবে এই পরিবর্তন হতে পারে বৃদ্ধি, পরিবর্তন হতে পারে হ্রাস। তাহলে এক্ষেত্রে আমি কি বলছি, যদি ওই পণ্যটার যোগানটা যেই সময়ের ভিতরে 2-1টা উপাদানকে পরিবর্তন করে যদি পরিবর্তন করতে পারে, সেই পণ্যটাকে আমরা কি বলছি, সেই বাজারটাকে কি বলছি, সেই বাজারটাকে বলছি স্বল্পকালীন বাজার।
তাহলে স্বল্পকালীন বাজারে দেখা যায় যে বিক্রেতার কিছুটা ভূমিকা থাকে, অর্থাৎ দ্রব্যের চাহিদা যদি বেশি হয়ে যায় সেখানে বিক্রেতা চাইলে একটু যোগান বাড়াতে পারে, আবার যদি কোনো পণ্যের চাহিদা যদি কমে যায় সেখানে চাইলে বিক্রেতা সামান্য পরিমাণ যোগানটা কমাতে পারে। এটা হচ্ছে কি বাজার? এটা হচ্ছে স্বল্পকালীন বাজার। তাহলে এখানে সময়ের সাথে বিষয়টা হচ্ছে স্বল্পকালীন বাজারটা হতে পারে কারোর জন্য 1 সপ্তাহ, কারোর জন্য 1 মাস, কারোর জন্য 1 বছরও হতে পারে। কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, যেই সময়ের মধ্যে উৎপাদক তার যোগানটাকে সামান্য হলেও পরিবর্তন করতে পারে যদি, তাহলে সেটাকে আমরা বলছি স্বল্পকালীন বাজার। তাহলে এক্ষেত্রে কিন্তু দ্রব্যের দাম নির্ধারণ ক্ষেত্রে চাহিদা এবং যোগান উভয়েরই ভূমিকা থাকে, তবে কিসের ভূমিকা বেশি থাকে? চাহিদার ভূমিকাটা বেশি থাকে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন কথাটাতেই বোঝা যায় সময়টা হচ্ছে দীর্ঘ। দীর্ঘকাল যদি আমি একটা সময় পাই তাহলে সেই সময়, অর্থাৎ আমি যেই পণ্যটার কথা বলছি সেই পণ্যটা আমি চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যদি তৈরি করতে পারি, অর্থাৎ বাড়াতে পারি বা কমাতে পারি, আমি যদি সেই সময়টার কথা বিবেচনা করি তাহলে ওই পণ্যের বাজারটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। যেমন আমরা জানি বিভিন্ন পোশাক, বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন টয়লেট্রিজ আছে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হলে আবার কি হয়, চাহিদাও পরিবর্তন হয়, আবার কি হয়, যোগানেরও পরিবর্তন করা সম্ভব। এবং এক্ষেত্রে আমরা মনে করি উৎপাদনের প্রতিটা উপাদানকেই পরিবর্তন করে চাইলে উৎপাদক যোগানটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এটা হচ্ছে কোন ধরনের বাজার? এটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। এরপরে যে বিষয়টা আছে অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার আবার দীর্ঘকালীন বাজার। আগে যেমন ছিল অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, এখন হচ্ছে দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। তাহলে আমাদের কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে চাহিদা যোগান আর একটা হচ্ছে উৎপাদনের উপাদানটাকে আমি পরিবর্তন করে আমি যোগানটাকে নিয়ন্ত্রণ করতে পারি কি না। তাহলে প্রথম যে বিষয়টা বলেছিলাম অতি স্বল্পকালীন যখন বাজারের কথা বলেছিলাম, যেই পণ্যটা চাইলেই যোগানের পরিবর্তন করা সম্ভব না, অর্থাৎ ওই পণ্যের যোগানটা ওই সময়ের মধ্যে যদি কোনো পরিবর্তন না করা যায় তাহলে সেটাকে আমি কি বলছি? সেটাকে আমি বলছি অতি স্বল্পকালীন বাজার। আর স্বল্পকালীন বাজার কোনটা? যেটাকে যোগানের একটু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে সম্ভব? সে নিয়ন্ত্রণ বলতে প্রয়োজনে একটু বাড়াতে পারছি, প্রয়োজনে একটু কমাতে পারছি, অর্থাৎ বাজারে যদি ওই পণ্যটার চাহিদা বেড়ে যায় আমি চাইলে 2-1টা উপাদানকে পরিবর্তন করে, 2-1টা উপাদান এজন্যই বললাম একজন উৎপাদক চাইলেই তার শিল্প প্রতিষ্ঠান বা তার কারখানা যেটা আছে সে কারখানাটাকে সাথে সাথে পরিবর্তন করতে পারে না, তার যে যন্ত্রপাতি আছে সেটা সে পরিবর্তন করতে পারে না, কিন্তু সে কি করতে পারে? সে হয়তোবা শ্রমিকের শ্রমের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারে। তাহলে এখানে কেন বলছে? শুধুমাত্র শ্রমিকের শ্রমের ঘন্টার পরিমাণটা যদি বাড়িয়ে দিয়ে উৎপাদনটাকে কম বেশি করতে পারে, আবার প্রয়োজনে যদি উৎপাদন আমার চাহিদা কম থাকে আমি একটু রেস্ট দিলাম, তাকে আরেকটু কম খাটালাম, তাহলে দেখা গেল উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে যে সকল পণ্যের যোগানটা 2-1টা উপাদানকে পরিবর্তন করে নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাকে আমি বলছি স্বল্পকালীন বাজার। আর দীর্ঘকালীন বাজার বলছি সেই বাজারটাকে যে ক্ষেত্রে প্রতিটা উপাদানকেই পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ যোগান নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটা উপাদানকেই পরিবর্তন করা সম্ভব। প্রয়োজনে যেমন আমি নতুন করে শিল্প কারখানা তৈরি করতে পারি, আবার প্রয়োজনে আমি কি করতে পারি? আমার কারখানাটাকে বন্ধ করেও দিতে পারি। এই যে সময়টা, এই সময়ের জন্য যে বাজারটা সেটাকে আমি বলছি দীর্ঘকালীন বাজার। তাহলে দীর্ঘকালীন বাজার হচ্ছে কোন বাজারটা? যেই বাজারে যোগানটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, কি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি? উৎপাদন সমস্ত উপাদানকে পরিবর্তন করে। তাহলে এখানে কি হচ্ছে? চাহিদার সাথে যোগানের একটা সামঞ্জস্য হচ্ছে, তাহলে এটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। আর অতি দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার হচ্ছে এমন একটি সময় যে ক্ষেত্রে একজন
উৎপাদক চাইলে ক্রেতাদের কোন দ্রব্যের প্রতি, ভোক্তার কোন দ্রব্যের প্রতি আকৃষ্ট হতে পারে, এমনও হতে পারে সে নিজেই প্রথম একটা দ্রব্য তৈরি করে তার উপরে চাহিদা নির্ভর করাতে পারে। উল্টা হতে পারে, ওই উৎপাদক গবেষণা করে দেখতে পারে যে এখন কোন পণ্যের চাহিদাটা বেশি হয়, তাহলে সে ধরনের পণ্য সে তৈরি করতে পারে। অর্থাৎ সে দীর্ঘ একটি সময় নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে নতুন ধরনের পণ্য যেমন তৈরি করতে পারে, আবার কি করতে পারে ওই পণ্যের প্রকারভেদ, চেহারা, অনেক কিছুই চেঞ্জ করতে পারে। তাহলে এটাকে আমরা বলছি অতি দীর্ঘকালীন বাজার। অর্থাৎ যেই সময়ের ভিতরে সে উৎপাদকই চাহিদা সৃষ্টি করতে পারে। অর্থাৎ এমন একটা পণ্য সে গবেষণা করে বের করেছে যেই পণ্যটা আগে কখনোই আমরা চিন্তাই করিনি, সেটা হচ্ছে নতুন করে সে হয়তো বের করতে পারে। তাহলে দেখা যাচ্ছে অতি দীর্ঘকালীন সময়টা কি হচ্ছে, তাহলে প্রথম থেকে যদি আমি বলি অতি স্বল্পকালীন বাজার, সেখানে যোগানের কোনো পরিবর্তন করা সম্ভব না। স্বল্পকালীন বাজার যেখানে যোগানের সামান্য পরিবর্তন করা সম্ভব। দীর্ঘকালীন বাজার যেখানে সবগুলি অর্থাৎ পুরা যোগানেরই পরিবর্তন করা সম্ভব। আর অতি দীর্ঘকালীন সময় বলছি অনেক কিছুই করা সম্ভব। অর্থাৎ নতুন করে চিন্তা ভাবনা করে নতুন করে চাহিদার কথা মাথায় রেখে উৎপাদন করা সম্ভব। আবার ক্রেতারা কি চায় তার উপর ভিত্তি করেও কোনো পণ্য উৎপাদন করা সম্ভব। তাহলে সেই বাজারটাকে আমি কি বলছি, সেই বাজারটাকে বলছি অতি দীর্ঘকালীন বাজার। তাহলে আবারও বলছি, আমি বাজারটাকে ভাগ করেছি কিসের ভিত্তিতে, একটা হচ্ছে আয়তনের ভিত্তিতে, একটা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে বা সময়ের ভিত্তিতে। আর সময়ের কথাটা আমরা কি বললাম, অর্থনীতিতে সময় বলতে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন এটা আমরা মিন করি না। আমরা বুঝি যে সময়ের ভিতরে আমি উপাদানটাকে পরিবর্তন করতে পারি কি পারি না। তাহলে দেখা যাচ্ছে কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে অতি স্বল্পকালীন সময় হচ্ছে আসলে অল্প সময়, এত কম সময় যে সময়ের ভিতরে আমি চাইলেই আমার উৎপাদনটাকে অর্থাৎ যোগানটাকে পরিবর্তন করতে পারছি না। এটা কোথাও কোথাও আমরা বলি 1 দিন 2 দিন 7 দিন 1 মাস এটা হতে পারে। এরপরে আমরা যে বিষয়টা আসছি শ্রেণী বিভাগের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। তাহলে লাস্টে যেই কথাটা বলেছি সেটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমি শ্রেণী বিভাগ করব। তাহলে শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতাটা কার ভিতরে কার, অর্থাৎ প্রতিযোগিতার প্রসঙ্গটা কেন আসলো। প্রতিযোগিতাটা হচ্ছে বাজারে কিন্তু মূলত 2টি পক্ষ, একটি হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। তাহলে আমি যদি বলি যে প্রতিযোগিতার ভিত্তিতে তাহলে আমি 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। তাহলে এখন বিষয় হচ্ছে প্রতিযোগিতা কার মধ্যে। মূলত প্রতিযোগিতা হচ্ছে এখানে 2টি পক্ষ, একটি হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। একদিকে হচ্ছে চাহিদা আর একদিকে হচ্ছে যোগান। আমার কিন্তু প্রতিযোগিতা এই দুজনের মধ্যেই। আমরা কিন্তু আগে বলেছিলাম ভোক্তার আচরণের ক্ষেত্রে যে ক্রেতা চায় কম দামে বেশি ক্রয় করতে, বিক্রেতা চায় বেশি দামে বেশি বিক্রয় করতে। তাহলে এখানে প্রতিযোগিতা হয় কিন্তু মূলত ক্রেতার সাথে বিক্রেতার। তাহলে পূর্ণ প্রতিযোগিতা আমি যদি উদাহরণ হিসাবে দেই যে বাংলাদেশের সাথে যদি আর্জেন্টিনার ফুটবল খেলাটা হয় তাহলে প্রতিযোগিতাটা কি হবে, একটা অসম প্রতিযোগিতা হবে। কিন্তু বাংলাদেশের সাথে যদি ভুটানের খেলা হয় বা মালদ্বীপের খেলা হয় বা ইন্ডিয়ার খেলা হয় ফুটবল, তখন দেখা যাবে প্রতিযোগিতা কি হতে পারে, সমমানের হতে পারে। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে ক্রেতা বিক্রেতা দুজনে কখনো সমান শক্তিশালী, কখনো ক্রেতা বেশি শক্তিশালী, কখনো বিক্রেতা বেশি শক্তিশালী। এই শক্তিশালী কথাটার মানেই কিন্তু মারামারি করার শক্তিশালী সেটা কিন্তু না। এখানে শক্তিশালী মানেই হচ্ছে কার বার্গেনিং পাওয়ার ক্ষমতা বেশি, অর্থাৎ বাজার নিয়ন্ত্রণে কার প্রভাবটা বেশি।
তাহলে প্রথমে হচ্ছে একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। তাহলে পূর্ণ প্রতিযোগিতা কি হচ্ছে? ক্রেতা বিক্রেতা উভয় নামই বোঝা যাচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। তার মানে ক্রেতা বিক্রেতা উভয় সমান শক্তিশালী। সমান শক্তিশালী বলতে আমরা বুঝাচ্ছি এখানে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে এবং তাদের পারস্পরিক একটা সম্পর্কের মাধ্যমে দামটা নির্ধারণ হবে। অর্থাৎ দামটা নির্ধারণের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয় সমান ভূমিকা পালন করবে। এখানে এককভাবে ক্রেতা বা এককভাবে বিক্রেতা এখানে দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাকে আমি বলছি পূর্ণ প্রতিযোগিতা। এরপরে হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। এখন পূর্ণ প্রতিযোগিতার যে বৈশিষ্ট্যগুলি আছে সেটা আমরা পরবর্তীতে কিন্তু আলাদা একটা ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু শুধু শ্রেণী বিভাগ, আমি শুধু শ্রেণী বিভাগগুলি আলোচনা বললে ভুল হবে, আমি শুধু দেখানোর চেষ্টা করব শুধু শ্রেণী বিভাগ। এটা ডিটেলসগুলি আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। তাহলে যখন অপূর্ণ প্রতিযোগিতা হবে তাহলে আবারও বলছি দুটি পক্ষ, একটি হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। যদি এমন হয় যে তাহলে এই অপূর্ণের ভিতরে আমাদের অনেকগুলি ভাগ আছে। প্রথমটা হচ্ছে একচেটিয়া বাজার। তারপরে হচ্ছে একচেটিয়া, এটা উপরে আর ফ্রেশ করে লিখি, তাহলে এখন আমি যেই ভাগের কথা বলছি সেটা বলছি প্রতিযোগিতার ভিত্তিতে, এবং এটা কি বলছি? অপূর্ণ প্রতিযোগিতার ভাগ। তাহলে প্রথম হচ্ছে একচেটিয়া বাজার। দুই হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তিন হচ্ছে দুয়োপলি। চার হচ্ছে অলিগোপলি। দ্বিপাক্ষিক একচেটিয়া একক ক্রেতার বাজার। আচ্ছা, এটা আমি সংক্ষেপেই বলছি। তাহলে প্রথম যদি হয় যে একচেটিয়া বাজার, এখানে কিন্তু আবারও বলছি যে যেহেতু বাজারে দুই পক্ষ আছে এবং দুই পক্ষের মধ্যে সমান প্রতিযোগিতা না। সমান প্রতিযোগিতা কেন বলছি না? হতে পারে ক্রেতা বেশি শক্তিশালী অথবা হতে পারে বিক্রেতা বেশি শক্তিশালী। এই শক্তিশালী প্রসঙ্গটা কেন আসলো? যে দাম নির্ধারণে কার ভূমিকাটা কেমন। এখন দাম নির্ধারণের ক্ষেত্রে কার ভূমিকা কেমন এটা বলার ক্ষেত্রে আমি প্রথম যদি বলি একচেটিয়া বাজার, তাহলে কিন্তু এখানে আমার প্রত্যেকটা বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। প্রথম হচ্ছে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যখন বাজারের প্রকারভেদ পড়ব, বিশেষ করে প্রতিযোগিতার ভিত্তিতে, তোমরা শিক্ষার্থীরা তিনটা নয় বরং চারটা বিষয় মাথায় রেখে পড়াশোনাটা করবে। অর্থাৎ এই শ্রেণী বিভাগগুলি যখন পড়বে চারটা বিষয় মাথায় রেখে জিনিসগুলি ধারণ করার চেষ্টা করবে। প্রথম হচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা। ক্রেতার বিক্রেতার সংখ্যার প্রসঙ্গ কেন আসলো? আমি যখন একচেটিয়া বাজারের কথা বলছি সেক্ষেত্রে ক্রেতা হচ্ছে অসংখ্য, বিক্রেতা হচ্ছে একটি বা একটি প্রতিষ্ঠান। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যেখানে দ্রব্যের দামটা কে নিয়ন্ত্রণ করবে? অবশ্যই বিক্রেতা নিয়ন্ত্রণ করবে। কারণ ক্রেতা আছে অনেক, কিন্তু বিক্রেতা আছে কত? একটা প্রতিষ্ঠান বা একজন। তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে? একটি শিল্প বা একটি ফার্ম আছে, ফার্ম শিল্পের পার্থক্য আমরা দেখব পরে, কিন্তু তাহলে পুরা বাজারটা নিয়ন্ত্রণ করছে কে? ওই বিক্রেতা। এবং এখানে আরেকটা বিষয় আছে, পণ্যটার আকৃতিটা কেমন, পণ্যটার প্রকৃতিটা কেমন। পণ্যটা যদি এমন হয়
যেটার কোনো বিকল্প নাই, কাছাকাছি কিছু নাই, তাহলে তো আমি বাধ্য হয়ে ওই জিনিসটা কিনতে আমি বাধ্য হব, অর্থাৎ ক্রেতা কিন্তু সেই দ্রব্যটা ক্রয় করতে বাধ্য হবে। তখন কি হবে? তখন কিন্তু বিক্রেতা যে দাম চাইবে সে দামই ক্রয় করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে একচেটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার, আমি শুধু সংক্ষেপে আজকে বলছি, যেখানে অসংখ্য ক্রেতা কিন্তু বিক্রেতা হচ্ছে এক বা একজন প্রতিষ্ঠান। এটা হচ্ছে কি বাজার? একচেটিয়া বাজার। এবং পণ্যটার কাছাকাছি কোনো বিকল্প নাই বিধায় দ্রব্যটা কি করে? বিক্রেতা তার ইচ্ছা মতো দাম নির্ধারণ করতে পারে। তবে সাথে এটাও পারে যে বেশি বিক্রি করতে চাইলে সে দাম কমাবে, কম যদি আর বেশি দাম চায় তাহলে বিক্রির পরিমাণটা তার কম হবে, অর্থাৎ দামটা কিন্তু ফিক্সড থাকলো না। 2 হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখানে দুটি টার্ম আছে, একটা হচ্ছে একচেটিয়াও যেমন আছে আর প্রতিযোগিতাও আছে। এক্ষেত্রে তাহলে কেমন? এক্ষেত্রে হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা কিন্তু বিক্রেতার সংখ্যা এমন যে অসংখ্যও না আবার একজনও না, এমন সংখ্যা, আর পণ্যটা এমন ধরনের যে তাদের নিজেদের মধ্যে আবার একটা প্রতিযোগিতা থাকে। কাদের নিজেদের ভিতরে? এই বিক্রেতার ভিতরে। এই জন্য নাম হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। উদাহরণ হিসাবে যদি আমি দেই, যে আমাদের যে টয়লেট্রিজগুলি আছে, সাবান, শ্যাম্পু, এগুলি কি? পেস্ট, এগুলির পণ্য দেখা যায় যে কি করে বিক্রেতারা কি করে নিজেদের মধ্যে কিন্তু আবার প্রতিযোগিতা করে। এই জন্য কি দিয়েছে, কয়েকদিন আগে একটি অ্যাডভার্টাইজ দেখলাম যে হালাল নেল পলিশ, তারপরে হিজাবের জন্য শ্যাম্পু, তারপরে হালাল টুথপেস্ট বা সুন্দরীদের জন্য সাবান। তাহলে এই যে কথাগুলি ব্যবহার করা হয় এটা কি জন্য? ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। তার মানে এই প্রতিযোগিতা কার ভিতরে? সাবান কিন্তু একই, আসলে সাবানের কোয়ালিটি কিন্তু খুব যে একটা পার্থক্য তা না। তারা কি করে, হয়তো সাইজ, হয়তো সুগন্ধ অথবা কালার, এগুলি একটু চেঞ্জ করে করে কিন্তু একটু আলাদা করে, এই আলাদা করেই ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। তাহলে দেখা যায় এখানে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকে। কাদের ভিতরে? বিক্রেতার ভিতরে। যেহেতু বিক্রেতার সংখ্যা একজন না, একটি প্রতিষ্ঠান না, আবার একেবারে কমও না, তখন তারা কি করে? বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়। এবং এই বাজার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এই বাজারটা কি হচ্ছে? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, ডুওপলি, এটা সহজেই বোঝা যায়, দুজন বিক্রেতার বাজার, অর্থাৎ এই বাজারে বিক্রেতার সংখ্যা হচ্ছে দুজন, ক্রেতা হচ্ছে অসংখ্য। আচ্ছা, অলিগোপলি, অলিগোপলি হচ্ছে সীমিত সংখ্যক বিক্রেতার বাজার। মানে এখানেও বোঝা যাচ্ছে যে বিক্রেতার সংখ্যাটা একেবারেই সীমিত, হতে পারে 5 জন, 6 জন, 7 জন বা 7টা প্রতিষ্ঠান। আমরা যদি মোবাইল কোম্পানির কথা বলি, বাংলাদেশে হয়তো 5-6টা কোম্পানি আছে, অথবা এখন যেটা আছে ওই যে আমরা মানি ট্রান্সফার করি, নগদ আছে, বিকাশ আছে, আরও কিছু কিছু আছে কোম্পানি। তাহলে দেখা যাচ্ছে যে অলিগোপলি হচ্ছে সীমিত সংখ্যক বিক্রেতার বাজার। যেমন আমরা জানি ওই যেটা পেট্রোলের বাজার, ওআইসি যেটা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কি? অলিগোপলি বাজার। সরি, ওআইসি না, যেটা হচ্ছে ওপেক। ওপেকটা হচ্ছে কি? অলিগোপলি বাজার, অর্থাৎ সীমিত সংখ্যক বিক্রেতার বাজার। তবে এই অলিগোপলি বাজারের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে, সেটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এটা প্রয়োজন নেই, এটা আমরা যখন অনার্স করি তখন প্রয়োজন হয়। তো প্রথমে শুধু জানতে হবে যে অলিগোপলি বাজার হচ্ছে সীমিত সংখ্যক বিক্রেতার বাজার। তারপর হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া। দ্বিপাক্ষিক একচেটিয়া মানে একজন ক্রেতা একজন বিক্রেতা থাকবে। এরপর হচ্ছে একক ক্রেতার বাজার। এই বাজারটা কিন্তু সম্পূর্ণরূপে এইটার অপোজিট। একচেটিয়া বাজার হচ্ছে একক বিক্রেতার বাজার, অর্থাৎ ক্রেতার সংখ্যা অসংখ্য, বিক্রেতা হচ্ছে একটি প্রতিষ্ঠান বা একজন। আর একক ক্রেতার বাজার হচ্ছে বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা হচ্ছে একজন, একটি প্রতিষ্ঠান। আমাদের কিন্তু অনেক সময় অদ্ভুত মনে হয় যে একজন প্রতিষ্ঠান একজন ক্রেতা কিভাবে সম্ভব। আমরা যদি একটু উদাহরণ নেই বা একটু আশেপাশে খেয়াল করে দেখি যে একটা এলাকায় শুধুমাত্র একটি এই যে একটা পাট কল আছে, তখন ওই এলাকার ক্রেতা হচ্ছে শুধুমাত্র ওই পাট কল বা ওই জুট মিল, আর ওই এলাকার যত পাট চাষি আছে সবাই হচ্ছে বিক্রেতা। তাহলে এটা হচ্ছে একক ক্রেতার বাজার। আবার এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে চিনির কল একটি বন্ধ হয়ে গেল,
তাহলে ওই এলাকার যারা আখ চাষি ছিল সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই দাবি দাওয়া করছে। তার মানে ওই এলাকার ক্রেতা ছিল শুধুমাত্র ওই চিনির কলটা, আর বিক্রেতা ছিল কারা? ওই এলাকায় যত কি ছিল আমাদের আখ চাষি ছিল তারা ছিল বিক্রেতা। তাহলে সেটা হচ্ছে কি একক ক্রেতার বাজার। তাহলে আজকে আর আমরা এটা বেশি ডিটেলস আলোচনা করব না। আগামী ক্লাসে আমরা আয়তনের ভিত্তিতে যে বাজার এবং স্থায়িত্বের ভিত্তিতে যে বাজার, এটা আমরা ডিটেলস পড়ার আমাদের প্রয়োজন নেই, এটা খুব সহজ একটি বিষয়। কিন্তু আমরা এই বিষয়গুলিকে একটু আমাদের ডিটেলস আলোচনা করতে হবে। এই জন্য আমরা আগামী ক্লাসে প্রত্যেকটার কি কি বৈশিষ্ট্য আমাদের ভালো করে জানতে হবে। কারণ আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব তখন আমরা কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করে দেব, সেই বৈশিষ্ট্যের আলোকে তোমাদের নির্ধারণ করতে হবে বাজারটা কোন ধরনের বাজার বা কি বাজার। তাহলে এই বাজারটা যখন এই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারগুলি যখন পড়বে তখন আবারও বলছি তোমরা 4টা জিনিস মাথায় রাখবে: ক্রেতার সংখ্যা, বিক্রেতার সংখ্যা, দ্রব্যের প্রকৃতি, দ্রব্যের দাম। দামটা কি একই থাকে, না কম হয়, না বেশি হয়, না কি হয়? তাহলে আবারও বলছি তোমাদের এই বিষয়গুলি আবার ডিটেলস আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের সিলেবাসের ভিত্তিতেই আমরা এটাকে আলোচনার সীমাবদ্ধতা করব। তাহলে আজকে এখানেই থাক। অনেক জটিল একটি বিষয় বাজার, কিন্তু বাজারে আজকে যেটা পড়িয়েছি সেটা কিন্তু জটিল না। বাজারের প্রকারভেদ আমরা কি পড়েছি? প্রথম হচ্ছে বাজার বলতে আমরা কি বুঝিয়েছি? বাজার বলতে প্রচলিত একটি জায়গাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো জায়গাকে বোঝায় না, বরং কি বোঝায়? নির্দিষ্ট একটি পণ্য, সেটা এক বা একাধিক পণ্য, যে পণ্য নিয়ে ক্রেতা বিক্রেতা থাকবে, একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে, সেটা একটা জায়গা হতেও পারে, নাও হতে পারে। তাহলে বাজারের প্রথম বৈশিষ্ট্য হতে হবে কি? একটি এক বা একাধিক পণ্য, 2 হচ্ছে ক্রেতা বিক্রেতা, 3 হচ্ছে নির্দিষ্ট সময়, 4 হচ্ছে বা নির্দিষ্ট দাম, তারপর হচ্ছে একটি জায়গা। এটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য। তারপরে যদি বাজারকে আমি ভাগ করি, তাহলে আবারও বলি কিসের ভিত্তিতে ভাগ করি সেটা আমাকে বলতে হবে। আয়তনের ভিত্তিতে হতে পারে, স্থায়িত্বের ভিত্তিতে হতে পারে, বা সময়ের ভিত্তিতে হতে পারে, বা প্রতিযোগিতার ভিত্তিতে হতে পারে। তাহলে আমি আবার যদি আয়তনের ভিত্তিতে ভাগ করি, একটা হচ্ছে স্থানীয় বাজার, একটা হচ্ছে জাতীয় বাজার, একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। আবার যদি আমি সময়ের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে, স্থায়িত্বের ভিত্তিতে বলি, সেটা হচ্ছে কি অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। শেষে আসছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। তো প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বলেছি প্রতিযোগিতা হচ্ছে ক্রেতার এবং বিক্রেতার মধ্যে। দুই পক্ষ যদি সমান দক্ষ হয়, সমান শক্তিশালী হয়, তাহলে প্রাথমিকভাবে প্রতিযোগিতামূলক বাজারকে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। আবার অপূর্ণ প্রতিযোগিতার মধ্যে ভাগ আছে, সেটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক, ডুওপলি, অলিগোপলি, তারপরে আছে দ্বিপাক্ষিক, তারপরে হচ্ছে মনস্বনী বা একক ক্রেতার বাজার। তাহলে আমরা আগামী ক্লাসে যেই জিনিসটা দেখব সেটা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, বা এটার সাথে আনুষঙ্গিক যা প্রয়োজন সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আর নারী দিবসে তোমার মা বোন যারা আছেন সবার জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং সবাইকে সম্মান জানানোর কথা বলেই আমি আজ আমার অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।